ওকে, সো সবাই লাইভে চলে এসো ঝটপট। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ভেক্টর পর্ব 9। আমি একটু লাইভটা শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দিতে পারো, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, জানিয়ে দিতে পারো। একটু লাইভটা শেয়ার করে দিই। আমাদের ফিজিক্স ভাইয়া গ্রুপে লাইভটা হচ্ছে। বন্দিবাসালা ফিজিক্স ভাইয়া, এইচএসসি সাইকেল 1, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। ওকে ওকে, আমি শেয়ার করে দিয়েছি, তোমরা শেয়ার করে দাও। ওকে, আজকে হচ্ছে এক্সট্রা ক্লাস। এই এক্সট্রা ক্লাসটা আমাদের প্রাইভেট গ্রুপের জন্য। সো যেহেতু ভেক্টরটা পুরোটা ফ্রিতে পড়াচ্ছি, শেয়ার করে দিয়েছি, তোমরা শেয়ার করে দাও। ওকে, আজকে হচ্ছে এক্সট্রা ক্লাস। এই এক্সট্রা, আচ্ছা, সো সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। আজকে আমরা পড়বো, অনেক মজার জিনিস পড়বো। প্রিপারেশন মোড, এটাকে বড় করা যায় না? ক্যালকুলেটর, এটা মোড, শিফট ক্লিয়ার, শিফট ডিসপ্লে, শিফট চেপে ক্লিয়ার। ওকে, এটা কি আর বড় করা যাবে না? শিফট ক্লিয়ার। ওকে, বড় করা যাচ্ছে কিনা দেখি। দেখা যাচ্ছে মোটামুটি, দেখি তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু। ওকে, সো আজকে এটা ক্যালকুলেটর ট্রিক্স শিখাবো তোমাদেরকে। ক্যালকুলেটর কি এটুকুই দেখা যায়? এটা না আরো বড় করা যায় ক্যালকুলেটর? এই কাউসার, কাউসার, ক্যালকুলেটর না আর একটু বড় করা যায়? কাউসার কই? বুঝি না। ঠিক করতেছে ক্যালকুলেটর, কেমনে বড় করা যায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো সবাই একটু ধীরে ধীরে যুক্ত হও। আজকে আমরা লম্বাংশ উপপাদ্যের কিছু অসাধারণ প্রবলেম সলভ করব। আর যারা আমার সাইকেল 1 এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। চলো আমরা শুরু করি। ওকে, সো আজকে তোমাদের বায়োলজি ক্লাস নাই, এই কারণে আমি এটা এক্সট্রা করে ক্লাসটা নিয়ে নিচ্ছি। যেহেতু গতকালকে ক্লাস নিতে পারিনি, আমি প্রচন্ড অসুস্থতা ফিল করার কারণে ক্লাসটা নিতে পারিনি গতকাল, আজকে সেই ক্লাসটা নিব। সো সবাই একটু দ্রুত যুক্ত হও। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। লেটস স্টার্ট। সো আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 9। গত ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্য পড়েছিলাম এবং এই লম্বাংশ উপপাদ্য দিয়ে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় সম্পর্কে আমরা
জেনেছিলাম এবং সেখান দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করেছি, তাই না? সো আজকের ক্লাসে এই লম্বাংশ উপপাদ্যের বাকি প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। তো প্রথমেই চলো আমরা দেখে আসি গত ক্লাসে আমরা কি পড়ছিলাম। তার আগে একটু বলি, যারা এইচএসসি 27 ফিজিক্সের সাইকেল 1-এ এখনো এনরোল করো নাই, ঝটপট এনরোল করে ফেলবা, কারণ সাইকেল 1-এ আমরা এই সবগুলো অধ্যায় তোমাদেরকে একদম জিরো লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত গুছিয়ে দিব। ওকে, যেন এইচএসসি কিংবা অ্যাডমিশন কোথাও তোমার আটকাতে না হয়। তুমি যেই বোর্ডেরই হও না কেন, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যেই বোর্ডেরই হও না কেন, তুমি আটকাবা না ইনশাল্লাহ। ওকে, এই ক্লাসগুলো, এই যে সুতা দিয়ে ঝুলন্ত ছবি, এই যে এখান থেকে শুরু করে এই যে লম্বাংশ উপপাদ্য, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই প্রবলেমটা আমরা গত ক্লাসে তোমাদেরকে সলভ করিয়েছি। আজকের ক্লাসে আমরা চলো লম্বাংশ উপপাদ্যের বাকি প্রবলেমগুলো দিয়ে শুরু করি। তো বোর্ডে তোমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছ, প্রবলেমটা একটু পড়ে ফেলো, সবাই একবার পড়ে ফেলো, যেহেতু স্লাইডটা ক্লাস শেষে পেয়ে যাবা তাই তুলতে হবে না, একবার পড়ো। দেখো কি বলছে, একটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ মানে 6টা সমান বাহু দ্বারা গঠিত একটা আবদ্ধ ক্ষেত্র, তাই না? সেই সুষম ষড়ভুজের ষড়ভুজ হচ্ছে এ বি সি ডি ই এফ, এর এ বি এ সি এ ডি এ ই এবং এ এফ বরাবর যথাক্রমে 1 2 3 4 5 নিউটন মানের বল কাজ করে। তাহলে এদের লব্ধি নির্ণয় করো। লব্ধি মানে এদের মান এবং দিক নির্ণয় করতে বলছে। কয়টা ভেক্টর দেখো, 1 2 3 4 5টা, ভাইয়া 5টা ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করতে বলছে। ওকে, আমরা যদি একটু চিত্র আঁকি, মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করি, চলো। সুষম ষড়ভুজ কিন্তু, হ্যাঁ, এই 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 এই, মনে করো এটা একটা অ্যাব্রো থাব্রো ষড়ভুজ হইছে, তাও তুমি মনে করে নাও এটা একটা সুষম ষড়ভুজ। ওকে, এই ষড়ভুজটার নাম হলো এ বি সি ডি ই এফ। নাম দিয়ে দিই, এটার নাম কি এ, এটা দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এই পয়েন্টের নাম দিলাম ই, এটা হচ্ছে আমাদের এফ। এটা একটা সুষম ষড়ভুজ। কল্পনা করে নাও, যদি এটা সুষম ধারে কাছেও নাই, তাও কল্পনা করে এটা একটা সুষম ষড়ভুজ। এবার বলছে এবি, এবি এসি এডি এই এফ, এই বাহুগুলো কই? এই দেখো এবি, এবি আছে, হ্যাঁ আছে, এই যে এটা হচ্ছে এবি, এবি। তারপরে কি এসি, এসি মানে এ থেকে সি পর্যন্ত, এসি মানে এ থেকে সি পর্যন্ত এসি। এরপরে এডি, এডি মানে এ থেকে ডি পর্যন্ত, এই যে এটা হচ্ছে এডি। তারপরে এই, এই মানে এ থেকে ই পর্যন্ত, এবং এএফ, এএফ মানে এ থেকে এফ পর্যন্ত, এই যেটা। এই বরাবর কিছু ভেক্টর কাজ করে যাদের মান বলা আছে 1 2 3 4 5। মানে এই যে এবি ভেক্টরটার মান হচ্ছে 1, এসি ভেক্টরটার মান হচ্ছে 2, এডি ভেক্টরটার মান হচ্ছে 3, এই ভেক্টরটার মান হচ্ছে 4 এবং এএফ ভেক্টরটার মান হচ্ছে 5। এই যে 5টা ভেক্টর দেখতে পাচ্ছ, যে 5টা ভেক্টর, এই যে 5টা ভেক্টর, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই যে 5টা, এই 5টা ভেক্টরের লব্ধির মান এবং দিক আমার হিসাব করতে হবে। আশা করি কোয়েশ্চেনটা সবাই বুঝেছো। তাহলে কোয়েশ্চেনটা যদি বুঝে ফেলি, চলো আমরা চট করে এটা সমাধান করে ফেলি। আমরা 2-এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। এখন লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমার জানতে হবে এই সবগুলো ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাই না? এই মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জাস্ট যদি জানতে পারি প্রতিটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, তাহলে এদেরকে আমরা লম্ব উপাংশে বিভাজিত করে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। গত ক্লাস যারা করো নাই করে আসো। এদেরকে, এই যে 5টা ভেক্টরকে আমরা যদি জানতে পারি যে এক্স অক্ষের সাথে কত কোণে আছে, তাহলে এদেরকে আমরা লম্ব উপাংশে বিভাজিত করে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। এই চিত্রটাকে আমি যদি একটু সিম্পল করে আঁকতে চাই, তাহলে দেখো তো এরকম হবে। এটা মনে করো ওয়াই অক্ষ, দেখো সিম্পল করে চিত্রটাকে আঁকি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, সিম্পল করে আঁকি। ওকে, আমি একটু অক্ষগুলোকে এইভাবে ডট দিয়ে দিলাম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দেখো তো ভেক্টরগুলো কিভাবে আছে, এই যে এবি ভেক্টরটা এক্স অক্ষের উপরে আছে, এবি ভেক্টরটা এক্স অক্ষের উপরে নিছি আমরা, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এটা এক্স অক্ষের উপরে নিয়েছি। এরপর এসি ভেক্টরটা একটু উপরে, মানে একটু অ্যাঙ্গেল করে, যে
এই যে এটা হচ্ছে এসি ভেক্টর, একটু বড়। এরপরে কি, এরপরে এডি ভেক্টর, এডি ভেক্টরটা আরেকটু উপরে, এই যে এরকম এডি ভেক্টর। এরপরে কি, এডির পরে এই ভেক্টর, এই ভেক্টর, এই যে এটা এই ভেক্টর, এই বরাবর এই ভেক্টর। তারপর কি এফ ভেক্টর, এই যে এফ ভেক্টর। কয়টা টোটাল ভেক্টর হলো? 5টা। এটা হচ্ছে 1 নিউটন, এটা 2 নিউটন, এটা 3 নিউটন, এটা 4 নিউটন, এটা 5 নিউটন। এই 5টার লব্ধি আমার বের করতে হবে। ওকে, আমাদের এই 5টার লব্ধি বের করতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5। লব্ধি বের করার ক্ষেত্রে আমার অবশ্যই অ্যাঙ্গেল জানতে হবে। অ্যাঙ্গেলটা কত? তো খেয়াল করো, এটা যেহেতু সুষম ষড়ভুজ, ষড়ভুজের কয়টা অ্যাঙ্গেল আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু বের করতে পারি। এই অ্যাঙ্গেলগুলো আগে বের করে ফেলি, এই পেজে বের করে ফেলি। আমরা জানি এন ভুজের মোট কোণ, এটা একটা সূত্র আছে। এন ভুজের মোট কোণ, এই সূত্রটা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হচ্ছে এন ভুজের মোট কোণ এর সূত্র। মানে এটা কত ভুজ? ষড়ভুজ। তাহলে 2 × 6-2 × 90 ডিগ্রি। 6 তে 2 গেলে থাকে 4, 4 2 8, 8 9 72, তার মানে 720 ডিগ্রি। এটা হচ্ছে এন ভুজের সর্বমোট কোণ। সর্বমোট কোণ কোনটা বের হলো? এই যে দেখো, এই কোণটা, যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই যে 6টা কোণ, এই 6টা কোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। যেহেতু এটা সুষম ষড়ভুজ, প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই কোণগুলো সমান। তাহলে প্রতিটি কোণ কত হবে? এটা তো মোট কোণ, তাহলে প্রতিটি কোণ কত হবে? এখানে লিখি, সুতরাং প্রতিটি কোণ, এখানে প্রতিটি কোণ কত হবে? প্রতিটি কোণ হবে 720। মোট কোণ কয়টা? 6টা। তাহলে 6 12 72, মানে 120 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে এই কোণটা 120 ডিগ্রি। আর যেহেতু এটা সুষম ষড়ভুজ, তার মানে প্রত্যেকটা বাহু এখানে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এই 120 ডিগ্রি কোণ কয় ভাগে ভাগ হয়েছে? এই দিকে খেয়াল করে দেখো, 120 ডিগ্রি কোণ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগে ভাগ হয়েছে। যেহেতু দেখো তো, এই কোণের প্রত্যেকটার বিপরীত বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, তাহলে এই কোণগুলো আলাদা আলাদা ভাবে সমান হবে। মানে টোটাল এটা 120 সমান 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে এখানে এই প্রত্যেকটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই যে এই কোণটা কত? 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি। যদি একটু বড় মনে হচ্ছে, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। 3 4 120। তাহলে বলো তো দেখি, এই যে 1 x অক্ষের সাথে কত কোণে আছে? 1 x অক্ষের উপরেই আমরা এঁকেছি, 1 কে x অক্ষের উপরেই আমরা এঁকেছি। তাহলে 1 x অক্ষের সাথে আছে 0 ডিগ্রি কোণে। আমি এভাবে একটু কেটে দেই, 1 নিউটন যেটা, সেটা x অক্ষের সাথে আছে 0 ডিগ্রিতে। তারপরে এই যে 2 কত কোণে আছে? 30 ডিগ্রিতে। এই যে 2 আছে 30 ডিগ্রি কোণে x অক্ষের সাথে। এই যে 3 কত কোণে আছে বলো তো? এই যে টোটাল কোণ 30 + 30, মানে 60 ডিগ্রি কোণে। এরপর এই যে 4 কত কোণে আছে? 30 30 30। এই যে 4 30 30 30, মানে 90 ডিগ্রি কোণে আছে x অক্ষের সাথে। এরপর যে 5 30 30 30 30, তো মানে টোটাল 120 ডিগ্রি কোণে আছে 5। এগুলা কিসের সাথে কোণ? x অক্ষের সাথে কোণ। এগুলা কার সাথে অ্যাঙ্গেল? x অক্ষের সাথে। প্রত্যেকটার অ্যাঙ্গেল আমরা বের করে ফেললাম। আমাদের অঙ্ক এখানেই শেষ। আমাদের অঙ্ক এখানেই শেষ। আমাদের অঙ্ক এখানেই শেষ। ঠিক আছে, এখানেই কেন শেষ? কারণ আমরা প্রত্যেকটা ভেক্টরের মান জানি এবং প্রত্যেকটা ভেক্টর x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটাও আমরা জেনে ফেললাম। এবার জাস্ট লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এখানে লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে পারবো।
তাহলে চলো আমরা পরের পেজে অঙ্কটা করি। তাহলে ভাইয়া প্রথমত এখানে তোমাকে ষড়ভুজ দিয়ে কনফিউজড করার ট্রাই করছে, বাট তুমি কি কনফিউজড হবা না। তুমি প্রথমত এন ভুজের মোট কোণ বের করলা 720, যেহেতু সুষম তাহলে প্রত্যেকটা কোণ সেম 120। 120 আবার এখানে ভাগ হয়েছে 1 2 3 4 4 ভাগে, তাহলে 30 30 30 30। তাহলে আমরা এক্স অক্ষের সাথে প্রত্যেকটা কত কোণ উৎপন্ন করে সেটা পাইলাম। 1 এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, আমরা 1 কে এমন ভাবেই এঁকেছি যেন সে 0 ডিগ্রি কোণে থাকে। 2 30 ডিগ্রি, 3 60 ডিগ্রি, 4 90 ডিগ্রি এবং 5 120 ডিগ্রি। এগুলো হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন আমরা যেন অঙ্কটা কেমনে করি, অঙ্কটা করার সময় আমরা এদেরকে লম্বোপাংশে ভাগ করি, তাই না? লম্বোপাংশে কেমনে ভাগ করি, এই যে দেখো এইভাবে দিয়ে দিবা। এটা মনে করি এক্স অক্ষের লম্বোপাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের লম্বোপাংশ। ওয়াই অক্ষের গুলো আকার দরকার নাই, তুমি এক্স অক্ষেরটা জাস্ট কপি পেস্ট করে দিবা। দেখি চলো, এই যে এক্স অক্ষে, এই যে দেখো এগুলা কিন্তু এক্স অক্ষের সাথে কোণ। 1 কত কোণে আছে 0 ডিগ্রি, তাহলে এক্স অক্ষে 1 এর উপাংশ হচ্ছে কি, যেই কোণে আছে সেই কোণের cos। সিম্পল হিসাব, যেই কোণে আছে সেই কোণের cos। তাহলে এক্স অক্ষে উপাংশ হচ্ছে 1 cos 0 ডিগ্রি, আর ওয়াই অক্ষে চোখ বুঝে জাস্ট cos এর জায়গায় সাইন লিখে দিবা, 1 sin 0 ডিগ্রি, শেষ। এরপরে 2 এক্স অক্ষের সাথে কত কোণ আছে 30 ডিগ্রি কোণে আছে। উপাংশ বা লম্বোপাংশের সূত্র হচ্ছে যেই অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলের cos, তাহলে 2 cos 30 ডিগ্রি, এটা হবে 2 sin 30 ডিগ্রি। এরপরে বলো, এরপরে 3 কত কোণ আছে 60 ডিগ্রি, তাহলে এটা হবে 3 cos 60 ডিগ্রি, এটা হবে 3 sin 60 ডিগ্রি। এরপরে দেখো তো 4 কত কোণ আছে 90 ডিগ্রি, এক্স অক্ষের সাথে কোণ, যেই কোণে আছে সেই কোণের cos, আর এখানে হুবহু জাস্ট সাইন লিখে দিবা, 4 sin 90 ডিগ্রি। এরপরে 5 কত কোণ আছে 120 ডিগ্রি কোণে, তাহলে এটা হচ্ছে 5 cos 120, এটা হচ্ছে 5 sin 120। এবার আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে আগে রেজাল্ট বের করতে পারি, অথবা যদি আমার অ্যাডমিশনের প্রশ্নটা আসে তাহলে ক্যালকুলেটর দিয়ে আমি ইজিলি রেজাল্টটা বের করতে পারবো। এখানেই ক্যালকুলেটর দিয়ে কেমনে বের করবো, এই যে দেখাই তোমাদেরকে। ক্যালকুলেটর দিয়ে কেমনে বের করবে, এই যে দেখ সবাই দেখো, মোড প্রিপারেশন, এই যে ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয় সেটা একটু দেখে নাও। ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয় সেদিন আমি দেখাইতে চাইছিলাম, আর জুম হচ্ছে না, এটুকুই দেখো দেখা যায় কিনা একটু একটু। ক্যালকুলেটর দিয়ে করার নিয়ম হচ্ছে ভাইয়া, প্রথমত তুমি আর থিটা ফরম্যাট এটাকে নিয়ে যাবা, এই যে দেখো হয়ে গেল আবার, এটা কিভাবে লিখবা আগে দেখো। ক্যালকুলেটর দিয়ে করার নিয়ম হচ্ছে আমার মূলত লব্ধির মান মানে আর এবং অ্যাঙ্গেল মানে থিটা বের করতে হবে। এটা লেখার পর তুমি এই যে এই মানগুলো লিখে দিবা, এই যে 1 এক্স অক্ষের সাথে কত কোণ 0 ডিগ্রি, প্লাস 2 এই যে আচ্ছা নিচে লিখে এটা, এই যে 1 এই যে আর থিটা বের করতে হবে, আর থিটা মানে লব্ধির মান এবং দিক। এটার জন্য এই যে 1 এক্স অক্ষের সাথে কত কোণ 0 ডিগ্রি, প্লাস 2 এক্স অক্ষের সাথে কত কোণ 30 ডিগ্রি, প্লাস আর 3 এক্স অক্ষের সাথে কত কোণ 60 ডিগ্রি, প্লাস 4 এক্স অক্ষের সাথে কত কোণ 90 ডিগ্রি, প্লাস 5 এক্স অক্ষের সাথে কত কোণ 120 ডিগ্রি। এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাইতে পারলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। দেখো এক লাইনে অ্যান্সারটা করি, ক্যালকুলেটরে উঠাও 1, এই যে ফার্স্ট অফ অল আর থিটা ফরম্যাটে তোমার ক্যালকুলেটরকে নিতে হবে। এই কারণে ক্যালকুলেটরকে মোড অপশনে চাপ দিবা, ক্যালকুলেটরের মুডে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা, ক্যালকুলেটরের মুডে ক্লিক করবা। মুডে দেখবা এই যে কমপ্লেক্স COMPLX কমপ্লেক্স লেখা আছে, এই যে এখানে দেখো, এখানে ডিসপ্লেটা একটু দেখা যাচ্ছে, কমপ্লেক্স 2 ক্লিক করব। আমাদের ক্যালকুলেটরটা চলে আসলো কমপ্লেক্স মুডে। কমপ্লেক্স মুডে আসা মানেই আর থিটা তুমি লিখতে পারবা। এই যে দেখাই কিভাবে লিখবা, দেখো তোমার 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি লিখতে হবে, এই যে 1 লিখলাম। এবার শিফট চেপে এই যে ভাগের নিচে দেখো অ্যাঙ্গেল সাইন একটা আছে, যে মাইনাসের মতো এরকম ব্র্যাকেট দেওয়া, এই যে ভাগের নিচে এই যে ক্লিক করলাম, দেখছো অ্যাঙ্গেল চলে আসছে, 1 অ্যাঙ্গেল চলে আসছে। তোমরা ওই ডিসপ্লেটা দেখো 1 অ্যাঙ্গেল চলে আসছে কত ডিগ্রি 0 ডিগ্রি, এই যে 0, তারপরে প্লাস 2, এরপরে শিফট চেপে এই যে ভাগের নিচে যেটা আছে
এটাকে অ্যাঙ্গেল চলে আসলো কত ডিগ্রি, 30 ডিগ্রি, মানে 30 লিখবা, প্লাস 3, এরপর আবার শিফট চেপে ওইটাতে ক্লিক করলে অ্যাঙ্গেল চলে আসলো 60 ডিগ্রি, প্লাস 4, শিফট চেপে ভাগের নিচে যেটা আছে ক্লিক করলে অ্যাঙ্গেল চলে আসলো 90 ডিগ্রি, প্লাস 5, শিফট চেপে ভাগের নিচে যেটা আছে এটা ক্লিক করলে অ্যাঙ্গেল চলে আসলো 120। সবগুলো যোগ করা হয়েছে, ক্লিক করো। দেখো ক্যালকুলেটরে আমার রেজাল্ট আসছে জটিল সংখ্যা, মানে কমপ্লেক্স মোডে রেজাল্ট আসছে, বাট আমার রেজাল্টটা নিতে হবে আর থিটা মোডে। কারণ এটা আর থিটা মোডে কেমনে নিব, যে ইমাজিনারি নাম্বার সহ আসছে, এটা আর থিটা মোডে নেয় কেমনে? এখন এটা নেওয়ার সিস্টেমটা কি? নেওয়ার সিস্টেম হচ্ছে এইটা তো আছেই, আবার শিফট চেপে মোডে ক্লিক করবা। দেখো মোডে আসছে, শিফট চেপে মোডে, আবার দেখো এখানে দেখো নিচে যাও নিচে যাও নিচে যাও, নিচে দেখো কমপ্লেক্স আসছে 3, এই যে 3 কমপ্লেক্স, কমপ্লেক্সে ক্লিক করলা, এই দেখো কমপ্লেক্সে ক্লিক করার পরেই তোমাকে দুইটা অপশন দিছে, তুমি a প্লাস bi ফরম্যাটে চাও নাকি আর থিটা ফরম্যাটে চাও, বলো তুমি কোন ফরম্যাটে চাও। তুমি আর থিটা ফরম্যাটে চাও তাহলে 2 তে ক্লিক করবা, এই যে তোমার অ্যান্সারটা চলে আসছে, এই যে তোমার অ্যান্সার হচ্ছে এটা 12.053, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, অ্যাঙ্গেলটা হচ্ছে কই, অ্যাঙ্গেলটা হচ্ছে 81.738। দেখছো ওই যে ডিসপ্লেতে অ্যাঙ্গেলটা দেখো, মান হচ্ছে আর এর মান হচ্ছে 12.053 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 81.738। সো তুমি যদি এটুকু লেখার পর এখানে অ্যান্সারটা এভাবে দিয়ে দাও, ইজ ইকুয়াল টু 12.05, অ্যাঙ্গেলটা হচ্ছে 81.73। বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং আসার পরে এই দুই লাইনে যদি অঙ্ক করো তাহলে ফুল মার্কস পাবা, বাট বোর্ডে আসলে এভাবে করলে ফুল মার্কস পাবা না। বোর্ডে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বিশ্লেষণ করে করতে হবে। আমি বোর্ডেটা করাচ্ছি, তার আগে আমরা এটা পারবো সেটা বলো। একদম ক্যালকুলেটর ধরে দেখাই দিলাম, এই যে দেখছো 81.73 ডিগ্রি শেষ। এখন ক্যালকুলেটরে এই অ্যাঙ্গেলটা কি আসছে, পজিটিভ। অ্যাঙ্গেল পজিটিভ আসা মানে আমাদের অ্যাঙ্গেল পজিটিভ আসা মানে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ, অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে যাব, এদিকে কত ডিগ্রি, 81.73 ডিগ্রি। তারপরে লব্ধিটা এই বরাবর কাজ করবে, মানে এই যে জিনিসগুলোর যে লব্ধি, এই যে সবগুলো জিনিসের যে লব্ধি, সেই লব্ধিটা এই এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ 81 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এটা হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক 81.73 ডিগ্রি, এটাই। সো এইভাবে আমরা ক্যালকুলেটরে করতে পারি। এটা হচ্ছে ক্যালকুলেটর সিস্টেম। ক্যালকুলেটরে দুই লাইনে সলভ করা যায়। আর তোমরা যদি ক্যালকুলেটরে করার সুযোগ না পাও, মানে যদি এটা ভার্সিটিতে না আসে বা ইঞ্জিনিয়ারিং এ না আসে, মানে বোর্ডে আসে, বোর্ডে আসলে তুমি দুই লাইনে করতে পারবা না। তখন তোমার কিভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি। গত ক্লাসেও যদিও দেখাইছি, এই যে দেখো কিভাবে করতে হবে, এটা মুছে দিলাম। তখন তোমার এই যে এইভাবে ভেঙে ভেঙে করতে হবে, আর সাইন থিটা আর কস থিটা। দেখো ভাইয়া বুঝাই, চলো। এটা তো দুই লাইনে করলা ক্যালকুলেটরে, বাট যদি তোমার এটা অ্যাডমিশনে না আসে, বোর্ডে আসে, তখন কি করবা, মনে রাখবা এই এক্স অক্ষে সবগুলোকে যোগ করলে, এই যে যোগ 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 সবগুলোকে যোগ করলে আমরা আর কস থিটা পাবো। কি পাবো, আর কস থিটা পাবো। আর এই সবগুলোকে যোগ করলে, সবগুলোকে যোগ করলে আমরা পাবো আর সাইন থিটা। কি পাবো, আর সাইন থিটা পাবো। তাহলে আর কস থিটা আর সাইন থিটা পাইলাম। এই দেখো আর সাইন থিটা সমান সামথিং পাবা, আর সাইন থিটা সমান পাবা সামথিং সামথিং, এবং আর কস থিটা সমান পাবা সামথিং, আর কস থিটা সমান পাবা সামথিং। এবার এখান থেকে আর এর মান আর থিটার মান বের করতে হবে। এটা দিব সমীকরণ নাম্বার 1, এটা দিব সমীকরণ নাম্বার 2, তারপরে 1 নং এবং 2 নংকে স্কয়ার করে যোগ করে দিব। 1 নং স্কয়ার যোগ 2 নং স্কয়ার যোগ করলে তুমি পাবা আর এর মান, আর এর মান পাবা √, এই বক্স স্কয়ার প্লাস এই বক্স স্কয়ার। ক্যালকুলেট করে দেখবা 12.05 নিউটন আসে। এটা হচ্ছে লব্ধির মান। যেহেতু লব্ধি বের করতে বলছে, কারণ লব্ধির মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। তাহলে লব্ধির দিক কোনটা হবে ভাই, থিটা। থিটা হবে লব্ধির দিক। কেয়ারফুলি ক্যালকুলেট করে দেখবা, এই যে 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করো তাহলে দেখবা পাচ্ছ tan থিটা। tan থিটা উপরে একটা বক্স, নিচে একটা বক্স, তাই না? ক্যালকুলেট করে দেখবা থিটার মান আসে 81.73 ডিগ্রি।
এবার এই থিটাটা কোথায় আছে? ভাই উপরের বক্সটাও পজিটিভ, নিচের বক্সটাও পজিটিভ, তাহলে প্লাস প্লাস কোন কোথায়? আমরা গত ক্লাসে দেখাইছি এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। কোন কোয়াড্রেন্টে? এই যে প্রথম কোয়াড্রেন্টে প্লাস প্লাস। তাহলে এই কোয়াড্রেন্টে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল এটা, তাহলে এক্স অক্ষ কোনটা? এটা এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 81 ডিগ্রি, তার মানে লব্ধিটা এই বরাবর যাবে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 81.7 ডিগ্রি। শেষ, ডান। বুঝতে পেরেছো? এটা তোমরা কমপ্লিট করবা ডেফিনেটলি। সো ক্যালকুলেটর দিয়ে করলে এক লাইন, আর ক্যালকুলেটর ছাড়া করলে এইভাবে করতে হবে। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও যে ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। ওকে, ডান। পরের প্রশ্নে যাই আমরা, চলো। এই যে দেখো, এটা আমি এত ভেঙে ভেঙে করব না, এটা আমি ক্যালকুলেটর দিয়ে করব ডিরেক্ট। কিভাবে করব দেখো, ক্যালকুলেটর করার আগে আমি একটু দেখি, এখানে বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করো। কয়টা বল? তিনটা বল, একটা দুইটা তিনটা। এদের লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য আমি ফার্স্টে এইভাবে লিখবো আর থিটা। হ্যাঁ, আর থিটা। এবার দেখো কি করব, ক্যালকুলেটরে করব, বাকিটা তোমরা ডিটেলসে করে মিলিয়ে নিবা। ভাইয়া জাস্ট অ্যাঙ্গেলটা দেখতে হবে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল। দেখো 16, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল? 70 ডিগ্রি। তাহলে এভাবে লিখবো 16 অ্যাঙ্গেল 70 ডিগ্রি প্লাস 10 নিউটন। এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা টোটালটা বলো। এটা 30 হলে পুরোটা যেহেতু 180, এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে যে 10 কোণ হচ্ছে 150 ডিগ্রি। কোণটা যে কোনো একদিক থেকেই নিতে হয় এবং সেটা আমরা নিই অ্যান্টি ক্লকওয়াইজ। এরপর প্লাস দেখো ওই যে 10 নিউটন, লাস্টের 10 নিউটন, ওইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বলো দেখি। লাস্টের যে 10 নিউটন ওইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এক্স অক্ষের সাথে, তোমরা একটু বলো দেখি। এই যে 10 নিউটন, এই 10 নিউটন এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে? কোন অ্যাঙ্গেলটা নিব আমরা? কি এই অ্যাঙ্গেলটা নিব? না ভাইয়া, আমরা রুলসেই লিখে দিয়েছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলে এই দেখো পুরো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই যে 180, 270 আর 35, 270 আর 35, এই টোটাল অ্যাঙ্গেলটা যেখান থেকে শুরু করে এই 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 টোটাল অ্যাঙ্গেলটা 180, 270 আর 35 কত হয়? 305 ডিগ্রি। 305 ডিগ্রি। আর কোনো বল আছে? বল নাই। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করবো, আর এবং থিটার মান বের করব। চলো বের করি। ওকে, ক্যালকুলেটর দিয়ে দেখে, এই যে ক্যালকুলেটর, আমি সবকিছু ক্লিয়ার করি। দেখো আবার তোমার যারা দেখো নাই তারা আবার দেখো, সবকিছু ক্লিয়ার করলাম। ওকে, এ দেখো শিফট চেপে 9 ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার, ক্লিয়ার কি অল, অলে দিলে 3 তে এই যে রিসেট অল, এই যে সবকিছু আবার মানে একদম ফ্রেশ ফ্রেশ জায়গা থেকে দেখাই। প্রথমত এই জিনিসগুলো লিখতে হলে তোমার ক্যালকুলেটরকে আগে কমপ্লেক্স মোডে নিতে হবে। তো সিম্পলি কোনো শিফট না, অনলি মুডে ক্লিক করবে। এই যে মুডে ক্লিক করে দেখো আমাদের ডিসপ্লেতে চলে এসেছে কমপ্লেক্স। ডিসপ্লেতে 2 নাম্বার অপশনে কমপ্লেক্স আছে, এই যে 2তে ক্লিক করলাম, আমার ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে আসছে। এবার আমি এই জিনিসগুলো বসাবো। ফার্স্টে দেখো 16 মানে 16। এরপরে এই অ্যাঙ্গেল সাইনটা কই পাবা? ক্যালকুলেটরে এই যে ভাগের নিচেই দেখো সাইন লেখা আছে অ্যাঙ্গেল। মানে অ্যাঙ্গেল সাইনটা কিভাবে আনবো? দেখো আমি যদি এভাবে ক্লিক করি আসতেছে না, এটা এরকম একটা হাইফেন চলে আসছে, তাই না? সেটা এটা এভাবে ক্লিক করলে হবে না। তাহলে শিফট চেপে যখন তুমি এটা ক্লিক করবে, এই যে অ্যাঙ্গেল চলে আসছে। দেখো ওই যে ডিসপ্লেতে দেখো অ্যাঙ্গেল চলে আসছে। 16 অ্যাঙ্গেল কত? 70 ডিগ্রি। যে 70 ডিগ্রি লাগা দরকার নেই, প্লাস 10
শিফট চেপে অ্যাঙ্গেল 150 প্লাস 10 শিফট চেপে অ্যাঙ্গেল 305 ইকুয়াল দাও। দেখো এটা আবার জটিল সংখ্যা আসছে তাই না? হ্যাঁ জটিল সংখ্যা। দেখো এই যে এদিকে যদি যাই, এই যে আই আকারে আসছে, ওই যে ডিসপ্লেতে দেখো আই আকারে জটিল সংখ্যা। সো এইটাকে আমার আর থিটাতে নিতে হবে। আর থিটাতে নেওয়ার নিয়ম কি? যেভাবে আছে জাস্ট শিফট চেপে এবার মুডে দিব। আগের বার খালি মুডে চাপ দিছি, এবার শিফট চেপে মুডে ক্লিক করব। মুডে ক্লিক করে নিচে নিচে যাইতে যাইতে দেখবা এই যে 3 নম্বর অপশনে আছে কমপ্লেক্স, এই যে 3-এ ক্লিক করলাম। এবার কমপ্লেক্স আমাকে দুইটা রাস্তা দেখাচ্ছে, একটা হচ্ছে আর থিটা, আমার লাগবে আর থিটা, ওই যে 2 নম্বরটা ক্লিক করলে আমার আর থিটাতে চলে আসলো। এটা হচ্ছে আর এর মান 12.11 আর দিক হচ্ছে 77.85 ডিগ্রি। তাহলে এই যে করি, হয়ে গেল। আর এর মান কত? আর এর মানটা কত? আচ্ছা দিক হচ্ছে 77.85 ডিগ্রি, আর এর মান কত? 12.11 মনে হয়, ভুলে গেছি। আর এর মানটা কত পেয়েছি আমরা? ওকে, এখানে যেভাবে পাবো যে আর থিটা পাবো হয়তো বা 12.11 এরকমই ছিল। এটা হচ্ছে আর এর মান 12.11 আর দিক হচ্ছে 77.85 ডিগ্রি। এবার এটাকে যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই আসলে কি দিকটা কি আসছে, অ্যাঙ্গেলটা কি আসছে? পজিটিভ। তাহলে আমার বুঝতে হবে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বোঝাচ্ছি এই যে এই দিক থেকে এইদিকে, এই যে এক্স অক্ষ থেকে এই দিকে 77 ডিগ্রি। 77 ডিগ্রি যাওয়ার পর তুমি লব্ধিটাকে পাবা, এই হচ্ছে এদের লব্ধি। এই যে 1 জন 2 জন 3 জনের লব্ধি আর, যার মান হচ্ছে 12.11 নিউটন এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 77.85 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে যদি এটা নেগেটিভ অ্যাঙ্গেল আসতো, ধরো যদি এমন আসতো, যদি এমন আসতো 12.11 মাইনাস 140 ডিগ্রি, যদি এরকম আসতো তাহলে কি করতাম? মাইনাস মানে ক্লক ওয়াইজ ঘুরতে হবে। তার মানে তুমি ক্লক ওয়াইজ 140 ডিগ্রি ঘুরবা, এই যে 90, এই যে এখানে 140 ডিগ্রি কোথাও, লব্ধিটা হবে এরকম, এই যে এটা হবে 140 ডিগ্রি। বুঝতে পারছো? তখন যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসা মানে ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল, আর পজিটিভ আসা মানে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল। দ্যাটস ইট। সো এইভাবে তোমরা করবা। এই যে 2 লাইনে অঙ্ক শেষ, দেখছো 2 লাইনে অঙ্ক শেষ। সেইভাবে তোমরা করবা যদি অঙ্কটা অ্যাডমিশনে আসে। আর এইচএসসি তে আসলে অবশ্যই কি করতে হবে? 16 cos 70, 10 cos 105, 10 cos 305, তারপর আবার সাইন করে আর cos থিটা আর সাইন থিটা বের করে স্কয়ার করে যোগ করলে আর এর মান এবং ভাগ করলে থিটা পাবা। এই তো করাইছি আমরা। চলো দেখো কি বলছে এখানে। এখানে 2টা অঙ্ক আছে, সেটা হচ্ছে তো আমরা আর এবং থিটার মান পেলাম। সেম উদ্দীপকে বলেছে যে F3 এর দিক পরিবর্তন করে বস্তুকে x অক্ষে গতিশীল করা যাবে কিনা। F3 এর দিক পরিবর্তন করে বস্তুকে x অক্ষে গতিশীল করা যাবে কিনা, মানে এখানে একটা বস্তু আছে, যেখানে একটা বস্তু আছে, তো এই যে F3, এই যে F3, এই F3 এর দিক পরিবর্তন করে ওই বস্তুটাকে x অক্ষে গতিশীল করা যাবে কিনা, এটাই হলো প্রশ্ন। আচ্ছা এই বস্তুটাকে আমরা যদি x অক্ষে গতিশীল করতে চাই তাহলে ও কি y অক্ষে গতিশীল হবে না? y অক্ষে গতিশীল হবে না, তার মানে তো x অক্ষে গতিশীল। জাস্ট এদিকে গতিশীল মানে কি y অক্ষে গতিশীল হবে না। তাহলে y অক্ষে যেই বলগুলো ছিল, মানে বলগুলোর উপাংশ ছিল, তাদের সমষ্টি হইতে হবে 0। খেয়াল করো ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি শুধুমাত্র, এখানে তো সব প্রশ্নই বলে দিছে শুধুমাত্র x অক্ষ, তাই না? শুধুমাত্র x অক্ষে গতিশীল করতে চাই, x অক্ষে গতিশীল করতে, যদি শুধুমাত্র x অক্ষে গতিশীল করতে চাই তাহলে
ওয়াই অক্ষে বলগুলোর লম্ব উপাংশের সমষ্টি শূন্য হবে। এই কথাটা আগে বুঝো। যদি শুধুমাত্র এক্স অক্ষে গতিশীল করতে চাই তাহলে এই যে তিনটা বল এদের ওয়াই অক্ষে যে লম্ব উপাংশ আছে তাদের সমষ্টি শূন্য হইতে হবে। যদি ওয়াই অক্ষে কোনো লম্ব উপাংশ নাই থাকে মানে শূন্য থাকে তাহলে ওয়াই অক্ষে যাবে না, অনলি এক্স অক্ষে যাবে। তা আমি প্রশ্ন বলছে F3 এর দিক পরিবর্তন করে, তার মানে F3 অবশ্যই 35 কোণে থাকবে না। আমি ধরে নিচ্ছি F3 হচ্ছে আলফা কোণে আছে। কত কোণে আছে? আলফা কোণে আছে। F3 কত কোণে আছে? আলফা কোণে আছে। 35 ডিগ্রি কোণে আর থাকবে না। দিক পরিবর্তন করে আমরা আলফা করছি, এটা লিখে নিই। ধরি F3 x পজিটিভ x এর সাথে আলফা কোণে থাকলে উপরোক্ত শর্ত শুদ্ধ হয়। ধরে নিচ্ছি যে F3টা যদি x অক্ষের সাথে আলফা কোণে থাকে তাহলে উপরোক্ত শর্তটা মেনে চলবে। তাহলে আলফা কোণে থাকলে বলতো y অক্ষে আমার উপাংশগুলো কি হবে? যেই কোণে আছে ওই কোণের সাইন, তাই না? x অক্ষে যেই কোণে আছে, যে y অক্ষের উপাংশগুলো তো আমরা আগের ইয়াতেও বের করছি। x অক্ষে cos হলে y অক্ষে হবে সাইন। ওই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলো কোন অক্ষের সাথে? x অক্ষের সাথে। তাহলে এটা হয়ে যাবে y অক্ষে উপাংশগুলো কি হবে বলো? 16 cos 70 হবে x অক্ষে, তাহলে y অক্ষে হবে 16 sin 70 প্লাস এই যে 10 x অক্ষের সাথে কত কোণ? 150, তাহলে 10 cos 150 হবে x অক্ষে, আর y অক্ষে হবে 10 sin 150 প্লাস F3টা কত? F3 হচ্ছে 10 cos আলফা হইতো x অক্ষে, 10 sin আলফা লিখব, এবং এই y অক্ষে এই সবগুলো বলের লম্ব উপাংশের সমষ্টি হইতে হবে শূন্য। ভাই এদের সমষ্টি শূন্য মানে y অক্ষে কোনো বল কাজ করছে না, সেটা সবার সমষ্টি শূন্য মানে y অক্ষে কোনো বল নাই। y অক্ষে কোনো বল নাই মানে কি? বস্তুটা y অক্ষে যাবে না, শুধুমাত্র x অক্ষে যাবে। সেখান থেকে আমরা আলফার মানটা বের করি। চলো আলফার মান, বা 10 sin আলফা সমান কত আসতেছে? 10 sin 70 কই গেল ক্যালকুলেটর? ওকে, ক্যালকুলেটর লাগবে না, তোমরা এখানে বের করো, আলফার মানটা বের করবা। দেখো এখানে 10 sin আলফা সমান যাই আসুক, sin আলফা সমান দেখো 2 পয়েন্ট সামথিং আসবে। মানে সমাধান করে sin আলফার মানটা বের করো, 2 পয়েন্ট সামথিং আসবে। এখন খেয়াল করে দেখো sin আলফার মান মানে sin থিটার মান কখনো 2 হওয়া পসিবল? এটা কি পসিবল? নো, নট পসিবল। এটা পসিবল না, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা জাস্ট F3 দিক পরিবর্তন করি, মানে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, তাহলে সেই অ্যাঙ্গেলের কোনো ভ্যালিড মান আসতেছে না। তার মানে F3 দিক পরিবর্তন করে, অনলি দিক পরিবর্তন করে বস্তুকে x অক্ষে গতিশীল করা যাবে না। আবারও বোঝো যে আমরা F3 দিক পরিবর্তন করে কত করেছি? আলফা। তাহলে y অক্ষে রূপাংশ কত হচ্ছে? sin আলফা। তো আমরা দেখতে পাচ্ছি sin আলফার মান আসতেছে 2 পয়েন্ট সামথিং। ক্যালকুলেট করে দেখো 2 পয়েন্ট সামথিং। তার মানে শুধুমাত্র যেহেতু sin আলফা সমান 2 পয়েন্ট সামথিং, তাহলে আলফার মানটা ইনভ্যালিড, অবৈধ। তার মানে আমরা বলতে পারবো যে অনলি দিক, যেহেতু আলফার মানটা ইনভ্যালিড, তাহলে শুধুমাত্র দিক পরিবর্তন করে বস্তুকে x অক্ষে গতিশীল করা যাচ্ছে না।
মানে আলফাটা চেঞ্জ করে এক্স অক্ষে আমরা গতিশীল করতে পারবো না। দ্য অ্যান্সার ইজ নো। এরপরেরটা যাই। ওকে, দ্য অ্যান্সার ইজ নো। এরপরে কি বলছে দেখো তো, বস্তুকে স্থির রাখতে হলে F3 এর দিক পরিবর্তন যথেষ্ট নয়, যাচাই করো। মানে স্থির রাখতে হলে শুধুমাত্র দিক পরিবর্তন যথেষ্ট নয়, মানও পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে কথা, যে যদি আমি বস্তুটাকে স্থির রাখতে চাই, স্থির রাখতে চাওয়া মানে কি, বস্তুর উপর লব্ধি যদি হয় আর, লব্ধির এক্স কিউব অংশ হচ্ছে আর কস থিটা, এটাও শূন্য হইতে হবে। ওয়াই কিউব অংশ হচ্ছে আর সাইন থিটা, এটাও শূন্য হইতে হবে, তাইলে বস্তুটা স্থির থাকবে। এখানে তিনটা বলে লব্ধি হচ্ছে আর, লব্ধির এক্স অক্ষের উপাংশ হচ্ছে আর কস থিটা, এটাও শূন্য হইতে হবে। ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে আর সাইন থিটা, এটাও শূন্য হইতে হবে। দুইটাই যদি শূন্য হয় বস্তু কোনো অক্ষেই যাবে না, অর্থাৎ স্থির থাকবে। আর কস থিটা মানে কি বলো তো দেখি। আর কস থিটা মানে ওই যে 16 কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে, 70 ডিগ্রি। তাহলে 16 cos 70 প্লাস পরেরটা 10 কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে, 150, 10 cos 150। আর F3 মানও জানি না, এবার দিকও জানি না, 10 cos আলফা। দিকও জানি না, মানও জানি না, এটাই বের করতে বলছে যে স্থির রাখতে হলে দিক পরিবর্তন যথেষ্ট নয়। এই কারণে আমরা দিকও পরিবর্তন করলাম, মানও আমি পরিবর্তন করলাম F3। ঠিক একইভাবে আর সাইন থিটা কি হবে, জাস্ট সিম্পলি কজের জায়গায় সাইন বসাই দিবা। 16 sin 70, এদেরকে তো আর চেঞ্জ করতে বলেনি। 10 sin 150 প্লাস F3 sin আলফা। দেখো শর্ত মতে বস্তুটা যদি স্থির থাকে তাহলে এই সমষ্টি শূন্য হইতে হবে, এটাও শূন্য হইতে হবে। এরা যদি শূন্য হয় তাহলে বস্তুটা স্থির থাকবে, বস্তুটা এক্স অক্ষেও যাবে না, ওয়াই অক্ষেও যাবে না। এই যে এইখান থেকে দেখো এইটুকু জায়গা সমাধান করলে, এটুকু অংশ নিয়ে তুমি যদি জাস্ট সমাধান করো, এটুকু অংশ নিয়ে তুমি যদি সমাধান করো তাহলে কি পাবা, তাহলে এখান থেকে F3 sin আলফা সমান পাবা কিছু, F3 cos আলফা সমান কিছু পাবা। ক্যালকুলেট করে দেখো তো এই দুইটা ইকুয়েশন থেকে F3 sin আলফা এবং F3 cos আলফার মানটা বের করো ক্যালকুলেটর। এখান থেকে F3 sin আলফা এবং F3 cos আলফার মানটা বের করো। বের করে আমরা F3 এবং আলফার মানটা হিসাব করব। রেডি? F3 sin আলফা কত হবে দেখো, 16 cos 70 প্লাস 10 cos 150। তাহলে আমরা পাচ্ছি F3 cos আলফা সমান পাচ্ছি 3.187, আর F3 sin আলফা 16 sin 70 প্লাস 10 sin 150। এটা আবার ওই 16 sin 70 10 sin 150, এটা পাবো -20.03। এবার এখান থেকে এই দুইটা ইকুয়েশন সমাধান করে আমার F3 এর মান এবং দিক মানে আলফা দুইটাই বের করতে হবে। তো দুইটাকে স্কয়ার করে যোগ করলে আমরা F3 এর মান পেয়ে যাব। তোমরা এটা জানো, F3 এর মান পাবো √, এই দুটো স্কয়ার করে যোগ করলে -20.03 স্কয়ার প্লাস 3.187 স্কয়ার। সেখান থেকে আমরা F3 এর মানটা পেয়ে যাব, স্কয়ার প্লাস 3.187 স্কয়ার, এটা রুট করলে আমরা F3 এর মান পাবো 20.28 নিউটন। তাহলে F3 এর মান কত ছিল 10, এটারে বানাইতে হবে কত 20.28, এবং এটা দিক ছিল আগে 305 ডিগ্রি। দেখো 270 আর 35 305 ডিগ্রি। এখন দিকটা কত, এখন দিক হচ্ছে আলফা। আলফাটা বের করি, চলো আলফাটা বের করি। আলফা বের করব যে এই যে 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে আলফাটা চলে আসবে। 1 নংকে আমরা ভাগ করব 2 নং দ্বারা, তাহলে আমরা পাবো 10 আলফা সমান উপর হচ্ছে -20.03, নিচে হচ্ছে 3.187। তার আগে বুঝি এটা
কোন অক্ষে কোনটা বোঝাচ্ছে? উপরে মাইনাস, আমরা জানি টেন থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে ওয়াই এর মান মাইনাস, এক্স এর মান প্লাস, এটা কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে আছে? এই কোয়াড্রেন্টে এক্স প্লাস ওয়াই প্লাস, এই কোয়াড্রেন্টে এক্স মাইনাস ওয়াই হচ্ছে প্লাস, এই কোয়াড্রেন্টে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, আর এই কোয়াড্রেন্টে এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস। দেখি তো, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে? এই কোয়াড্রেন্টেই থাকবে, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, এই চতুর্থাংশে, মানে আমাদের লব্ধিটা এই রুমের মধ্যে হবে। মানে এই লব্ধিটা কই হবে? আমরা একটু ক্যালকুলেট করি, টেন ইনভার্স করি। টেন ইনভার্স উপরে হচ্ছে -20.03 আর নিচে হচ্ছে 3.187। আমাদের অ্যাঙ্গেলটা আসছে এই যে আলফার মানটা আসছে -80.959। ক্যালকুলেটরে নেগেটিভ মান আসা মানে কি ভাইয়া? নেগেটিভ মান আসা মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষ থেকে নেগেটিভ মান আসা মানে ক্লকওয়াইজ। তারপরে আমার এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষ থেকে ক্লকওয়াইজ 80 ডিগ্রি। তারপর আমাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা এখান থেকে 80 ডিগ্রি দূরে, এই মনে করো, লব্ধিটা না, F3টাকে এখান থেকে 80 ডিগ্রি দূরে স্থাপন করতে হবে, মানে এই হচ্ছে আমাদের F3। যদি আমরা F3টাকে এভাবে বসাতে পারি, কত ডিগ্রি কোণে? 80.95 ডিগ্রি কোণে যদি এভাবে বসাতে পারি, আর F3 মান 10 থেকে চেঞ্জ করে যদি 20.28 করে দেই, তাহলে এখানে যে বস্তুটা, সেই বস্তুটা স্থির থাকবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি আমরা এই আগের F3 কে কেটে দিয়ে নতুন F3 এর মানটা 10 থেকে কত করে দিছি? 20.28 করে দিছি। আর অ্যাঙ্গেলটা আমরা করে দিছি, আগে কত অ্যাঙ্গেল ছিল? 35। তাহলে 90 থেকে 35 গেলে থাকে কত? আগে ছিল এখান থেকে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো তোমরা, আগে এই অ্যাঙ্গেলটা ছিল 55 ডিগ্রি, 55 ডিগ্রি। আর এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে বাড়াইয়া 80 ডিগ্রি করে দেই, প্রায় 81 ডিগ্রি, তাহলে এইখানে যে বস্তুটা, সেই বস্তুটা স্থির থাকবে, এখানে যে বস্তুটা, সেই বস্তুটা স্থির থাকবে। তাহলে আমরা এইভাবেই বলবো যে বস্তুটাকে স্থির রাখতে হলে এক্স অক্ষে লব্ধির উপাংশ এবং ওয়াই অক্ষে লব্ধির উপাংশ শূন্য হইতে হবে। তবে এই শর্ত দিয়ে আমরা F3 এর মান এবং দিক বের করব। এরপরে বলবো যে F3 কে যদি আমরা পরিবর্তন করে তার মান 20 করি এবং তার দিকটা এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে 80 ডিগ্রি করে দেই, তাহলেই আমার বস্তুটা, এখানে যে বস্তুটা, সেটা স্থির থাকবে। স্থির থাকা মানে 1 জন 2 জন 3 জন, এই 3 জনের লব্ধি, মিলিত লব্ধি এখানে হয়ে যাবে 0। বুঝছো? ওকে, ডান। আশা করি বুঝতে পেরেছো। সুন্দর একটা প্রবলেম। এরপরে যাই, দেখো এরপরে কি বলছে দেখি, চলো। এরপর একটা সুন্দর প্রবলেম দেখো, ওজেড বরাবর বলের উপাংশ কত? বোর্ড এমসিকিউ। আমাদের বোর্ড এমসিকিউ তে বলেছে ওজেড বরাবর বলের উপাংশ কত। এখানে দেখো, এটা হচ্ছে 20 নিউটন। আমরা জানি যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখার দরকার নেই, 20 নিউটন। এটা ওয়াই অক্ষ দেখার দরকার নেই, এটা কত ডিগ্রি? 31 ডিগ্রি। তাহলে এদিকে হবে 20 cos 31 ডিগ্রি, তার লম্ব দিকে হবে 20 sin 31 ডিগ্রি। আমার কাছে চেয়েছে ওজেড বরাবর উপাংশ, তার মানে এটা 20 sin 31। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 10.3 নিউটন। সো অ্যান্সার হচ্ছে 10.3, যে এ নাম্বার অপশন, কুমিল্লা বোর্ড 2022। পরের কোশ্চেনে আসি। 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও আই এর মান কত? দেখো, এটা হচ্ছে 10 নিউটন, দেখছো? এই 10 নিউটনের ও এক্স এর মান দিছে 4 নিউটন, তাহলে ও আই কত? ভাই আমরা প্যারালাল টেনে দিই, এটাই তো ও আই। তো দেখো তো, লম্ব উপাংশ হলে ও এক্স এবং ও আই লম্ব, এটা 10, এটা 4, এটা কত হবে? পিথাগোরাস দিয়ে বের করা যায়। অতিভুজ হচ্ছে 10, ভূমি হচ্ছে 4, তাহলে এই লম্বটা কত? লম্বটা হচ্ছে √10² - 4² 100 - 16, √84। 84 করলে 9.16 আসে। 9.16 যেহেতু অপশনে নাই, কাছাকাছি অপশন 9 দেখায় দিব। বুঝছো?
বুঝছো? আবার অনেকে ভাবতে পারো ভাই আমি এটা বলবো 10 cos থিটা, তাহলে ওটা 10 sin থিটা, থিটা বের করে তারপরে করব, এটা একটু ভেজাল হয়। এত কষ্ট করার কি আছে? লম্ব উপাংশ মানে কি, এটা 4 হলে এটা লম্বটা বের করতে বলছে, এই লম্বটা, তো এটা 10, এটা 4, এটা কত, এটা 9, শেষ। পরের কোয়েশ্চেন, তিনটি সমান মানের বল একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত? 120 ডিগ্রি। তিনটা সমান মানের বল, একটা বল, দুইটা বল, তিনটা বল একই বিন্দুতে ক্রিয়াশীল করে সাম্যাবস্থা সৃষ্টি করলে, সাম্যাবস্থা মানে এখানে টোটাল লব্ধি বল 0, তাহলে মনে রাখবা তিনটা বলই সমান সমান কোণে আছে, আর এই সমান সমান কোণ হচ্ছে 120 ডিগ্রি। সমান সমান কোণ এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে তিনটার অনুপাত হবে 120 120 120। আচ্ছা, এ একটা ভেক্টর যেটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, y অক্ষে উপাংশের মান 3 হলে x অক্ষে উপাংশের মান কত? দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আমাদের a হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আমাদের a ভেক্টর, a ভেক্টর যেটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। তো বলছে y অক্ষে উপাংশ 3 হলে x অক্ষে কত, এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা জানি এই যে y অক্ষে, দেখো এটা বের করতে বলছে। আচ্ছা y অক্ষে কত? আচ্ছা তুমি বলো তো, এর মান যদি a হয় এদিকের উপাংশ কত হবে? a cos থিটা, মানে a cos 30, তার লম্ব দিকে হবে a sin 30, তাই না? a sin 30, এটাই তো জানি। এবার দেখো বলছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, y অক্ষে উপাংশের মান 3, তাহলে a sin 30 কি y অক্ষে উপাংশ, এবং এটার মান দেওয়া আছে 3, তাহলে এর মানটা কত বলো দেখি? sin 30 হাফ, ওই পাশে নিলে 6, 3 দুগুণে 6, এর মান হচ্ছে 6। আবার বুঝো y অক্ষে উপাংশ দেওয়া আছে না, তাহলে a sin 30 হচ্ছে এই 3, তাহলে এখান থেকে এর মান চলে আসলো 6, এই এর মানটা এখানে বসালেই আমাদের অঙ্ক শেষ। 6 cos 30, cos 30 হচ্ছে √3/2, তাহলে √3/2, 3√3 হচ্ছে আমার x অক্ষে উপাংশ, এই যে এটা 3√3। পরের কোয়েশ্চেন, 10 নিউটন মানে একটা বল x অক্ষ বরাবর ক্রিয়া করলে y অক্ষে এর উপাংশ কত? দেখো এটা হচ্ছে 10 নিউটন মানে একটা বল, 10 নিউটন মানে একটা বল যেটা x অক্ষের উপর ক্রিয়াশীল, x অক্ষের উপর 10 নিউটন ক্রিয়াশীল, তাহলে বলো তো এটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? যেহেতু এটা x অক্ষের উপর, তাহলে x অক্ষের উপর যেহেতু, তার মানে এটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে x অক্ষের উপাংশ কত হবে? এখানে x অক্ষে এর উপাংশ হবে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলের cos, আর y অক্ষে কত হবে? 10 sin 0, তাই না? তাহলে x অক্ষে হচ্ছে 10 cos 0 মানে 10, y অক্ষে 10 sin 0 মানে 0, তাহলে y অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে 0। মানে সোজা কথা, কোনো বস্তু যদি, কোনো ভেক্টর যদি পুরোপুরি x অক্ষে ক্রিয়াশীল থাকে, তাহলে y অক্ষে তার উপাংশ 0 হবেই, কারণ y অক্ষে কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, এটা কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তুমি যদি চিন্তা করো যে 10 নিউটনটা y অক্ষের সাথে 90 ডিগ্রি আছে, যেই কোণ আছে সেই কোণের cos নিবা, তাহলে এখানে 10 cos 90 নিলেও এটা 0ই আসবে। অথবা তুমি যদি চিন্তা করো 10 নিউটনটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, তাহলে x এর উপাংশ হচ্ছে 10 cos 0, y হবে 10 sin 0। মানে মোট কথা, কোন একটা অক্ষের উপর থাকলে, x অক্ষের উপর থাকলে y অক্ষে উপাংশ 0 হয়, কিংবা y অক্ষের উপরে কোনো ভেক্টর থাকলে x অক্ষে তার উপাংশ হয়ে যায় 0। ওকে, এটা খুব সুন্দর প্রশ্ন। যে কোনো স্থানে বাতাস 30 কিলোমিটার/আওয়ার বেগে, আমি একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে নেই, দেখো 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি করে দক্ষিণ দিকে বইছে, পশ্চিম দক্ষিণ, এটা মনে করো পশ্চিম ওয়েস্ট, আর এটা হচ্ছে দক্ষিণ। ওকে, প্রশ্নে কি বলছে? এত বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, দক্ষিণ দিকে বইছে, তার মানে এই দিকে। দেখো বাতাসটা এইভাবে বইতেছে, এই যেভাবে যাচ্ছে বাতাসটা, বাতাসের বেগের মান হলো 30, এবং পশ্চিমের সাথে কত কোণ? 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। এবার বলছে বাতাসের বেগের মানে এই 30-এর পূর্বমুখী উপাংশ, ভাই এটা পশ্চিম হলে পূর্ব কই? পশ্চিমের উল্টা, এটা পশ্চিম হলে নিশ্চয়ই পূর্ব হচ্ছে এটা ইস্ট, এই পূর্বমুখী উপাংশের মান বের করতে বলছে। উপাংশ জানি কেমনে বের করে?
ভাইয়া উপাংশ বের করার জন্য খালি অ্যাঙ্গেল লাগে, যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলের কজ মেরে দেব। তাহলে পূর্ব দিকে উপাংশ বের করতে বলছে, তাহলে পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত বলো? পূর্ব দিকের সাথে এই বাতাসের অ্যাঙ্গেলটা কত? এটা 45 হলে, যেহেতু 180 থেকে 45 বিয়োগ গেলে থাকে 135 ডিগ্রি। এটা হচ্ছে পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণ, যেই কোণে আছে সেই কোণের কস মেরে দিবা। তাহলে পূর্ব দিকে উপাংশ হবে 30 cos 135 ডিগ্রি। ক্যালকুলেট করো, 30 cos 135, তাহলে আমরা পাবো -20.21 মাইনাসটা ম্যাটার না, যেহেতু পূর্ব দিকটা বলেই দিছো, তাহলে 21.21 দিলেই চলবে। ওকে, 21.21 দিলেই চলবে, শেষ। ভাইয়া পূর্ব দিকে উপাংশের মান যদি বলতো এটা দক্ষিণ না এটা উত্তর, যদি বলতো উত্তর দিকে উপাংশের মান, তাহলে আমরা দেখতাম উত্তর দিকের সাথে কত কোণে আছে, এই যে এই কোণটা দেখো 45, আবার এখান থেকে শুরু করে 180, তাহলে 45 আর 180 কত হয়? 225 হয়, তাই না? তখন আমরা বলতাম উত্তর দিকের সাথে আছে 225 ডিগ্রি কোণে, তাহলে উত্তর দিকে উপাংশ হবে যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলের cos, 30 cos 225, তখন এটা হইতো উত্তর দিকে উপাংশের মান। বুঝলা? ওকে, এবার কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখতে হবে? তোমাদেরকে নদী নৌকার গুণ টানায় শিখাইছি যে এই মনে করো ট্রলি ব্যাগ, হাতল যদি লম্বা রাখো তাহলে অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা ছোট হবে। আমরা জানি এটা যদি হয় বল এফ, এফ এর এই দিকে উপাংশ হচ্ছে এফ কস থিটা, যা দ্বারা সামনের দিকে এগিয়ে যায়, আর এটা হচ্ছে এফ সাইন থিটা, যেটা ওজনটাকে কিছুটা প্রশমিত করে। হাতল লম্বা হলে, দেখো হাতল লম্বা হলে, হাতল লম্বা হলে থিটার মান কি কমবে, থিটা কমলে এফ কস থিটা কি বাড়বে, কারণ কজের পর থিটার মান কমলে কস থিটার মান আসলে বাড়ে। থিটা যত কম হবে এফ কস থিটা তত বেশি হবে, ট্রলিটাও খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে। এটাই পরের কোয়েশ্চেন, এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, পড়িয়েছি আমরা। নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি কেন ব্যবহার করা হয়? ওই একই কথা, যত লম্বা রশি ব্যবহার করব থিটা তত কম হবে, এফ কস থিটার মান তত বাড়বে, ফলে নৌকাটা সামনের দিকে তাড়াতাড়ি এগোবে। এরপরে 2 এর অধিক ভেক্টর রাশি যোগের নিয়ম ব্যাখ্যা করো। লম্বাংশ উপপাদ্য। এটা কি? লম্বাংশ উপপাদ্য। একটি ভারী বস্তুকে স্বল্প কোণে টেনে নেওয়ার কারণ অলরেডি আমরা বলেছি, যত অ্যাঙ্গেল ছোট হবে তত দ্রুত এগোবে। ওকে, সো এইখানে বলছে, আচ্ছা এটা পরে আসতেছি, এটা লম্বাংশ দিয়ে করবা। এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিয়েছিলাম, এটা অলরেডি আমরা করাইছি, বরিশাল বোর্ডে আসছে। লব্ধির মান এবং দিক নির্ণয় করবা। এখানে কি বলছে? আচ্ছা এখানটা আসি, দেখো এখানে কি বলছে, এই অঙ্কটা আগে দেখি। ও বিন্দুতে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 8 নিউটন, একটা হচ্ছে 12 নিউটন, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি? মানে আমরা বল দুইটার লব্ধির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করব। বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করব। এটা খুবই সহজ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আমি ধরে নিচ্ছি এদের যে লব্ধি, এটা হচ্ছে এদের লব্ধি, ধরো এটা হচ্ছে এদের লব্ধি আর, এবং এটা এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে, তাহলে এদের লব্ধির অনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। এদের মধ্যে কোনটা বেশি এটাই তো চাইছে। তো লব্ধি কি দেখো তো ভাই, তোমরা দেখতে পাচ্ছ F2 কত 8, F1 কত 12, এই আলফাটা কত 60 ডিগ্রি, তাই না? আলফাটা মানে হচ্ছে, খেয়াল করো ভাইয়া, আলফাটা মানে এই 8 নিউটন ওয়াই অক্ষের সাথে যেই কোণটা উৎপন্ন করে। বাট আমরা যেহেতু ওয়াই অক্ষের সাথে কোণ দিয়ে করে অভ্যস্ত না, আমরা এক্স অক্ষের সাথে কোণটা বের করে ফেলি, কঠিন তো কিছু না। ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি, তাই না? ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি? এই যে F2
ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি মানে এক্স অক্ষের সাথে কত 30 ডিগ্রি। তাহলে এক্স অক্ষে F2 এর উপাংশ কত, যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলের কস। তাহলে 8 cos 30 ডিগ্রিতে আছে, এক্স অক্ষে কত কোণে আছে 30 ডিগ্রিতে, তাহলে যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলের কস, আর এখানে হবে ওই অ্যাঙ্গেলের সাইন, 8 sin 30। এরপরে তাহলে F2 এর কাজ শেষ। এবার বাকি আছে F1 মানে 12 নিউটন। 12 নিউটনটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে আছে দেখো, 12 নিউটনটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলের cos, 12 cos 90, এটা হবে 12 sin 90। দুইটাকে যোগ করো, তাহলে এটা পাইলা লব্ধির অনুভূমিক উপাংশ মানে r cos θ। এটা 8 cos 30 প্লাস 12 cos 90 মান তো 0, সেটা লেখার দরকারই নেই। এটা হবে 6.92, আর এটা কত হবে 12 sin 90 মানে 12, 8 sin 30 মানে 4, 4 আর 12 16। তাহলে কোনটা বেশি বলো তো দেখি, 16 নিউটন। এটা হচ্ছে লব্ধির অনুভূমিক উপাংশ, অনুভূমিক মানে এক্স অক্ষের উপাংশ, এটা হচ্ছে লব্ধির উলম্ব উপাংশ। কোনটা বেশি? অবশ্যই উলম্ব উপাংশটা বেশি। এখানে অনেকে ভেজাল লাগাবে, বাট ভেজাল লাগানোর কিছু নাই, আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করছি। অনেকে বলবে ভাইয়া আমি এভাবে করব না, আমি কিভাবে করব, আমি সবুজ কালার দিয়ে করব। কিভাবে? এই যে 8 নিউটন ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে 60 ডিগ্রি, আপনি বলছেন যেই কোণে আছে সেই কোণের cos, তাহলে এটা আমরা লিখতে পারি 8 cos 60, আর তাহলে এই পাশে কি লিখবা 8 sin 60 লিখবা, তাই না? ওকে ডান। এরপরে দেখো 12 নিউটন ওয়াই অক্ষের উপরে আছে, তাহলে কত কোণে আছে ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি, আমরা লিখতে পারি ওয়াই অক্ষে 12 cos 0, আর এটা হবে 12 sin 0, 12 sin 0। দেখো ভাই ক্যালকুলেট করলে সেম জিনিসই আসে, তাহলে এত ভেজাল করা তো দরকার নাই, আমরা খালি বের করে নিব এক্স অক্ষের সাথে কত কোণে আছে, সেই কোণের cos মারবো এক্স অক্ষে, উপরে অটোমেটিক সাইন হয়ে যাবে। সো আমরা যে কোনো একটা স্টেপ ফলো করব, যেহেতু আমরা এতক্ষণ এগুলোই করে আসছি এই কারণে আমি এটা করাই নেই, দরকার নেই, একই রেজাল্ট আসবে বাট প্যাচ লেগে যাবে। আমরা সবসময় দেখবো এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেই কোণের cos মেরে দেবো, ঠিক আছে? যেমন এটা এক্স অক্ষের সাথে 30, তাহলে 8 cos 30 8 sin 30। এবার 12 এক্স অক্ষের সাথে 90, তাহলে 8 cos 90 সরি 12 cos 90 12 sin 90, যোগ করলে এক্স অক্ষের উপাংশ ওয়াই অক্ষের উপাংশের সমষ্টি পেয়ে গেলাম, শেষ। আশা করি ব্যাপারটা বুঝছো, তো যেভাবেই করো সেভাবেই অ্যান্সারটা মিলবে। ওকে, এরপরে এটা তো করবা, এটা ডেফিনেটলি করবা, এটা SW থাকলো। আর থিটা মোডে করলে 1 মিনিটে করা যায়, দেখাই তোমাকে আর থিটা মোডে করে দেখি। এরকম আর থিটা মোডে করি, কই সরি আর থিটা মোডে করে নিও তোমরা, ক্যালকুলেটর চলে গেছে। ওকে, এই যে এটা SW করবা আর থিটা দিয়া। এরপর এটা একটা সুন্দর অঙ্ক, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক। এটা বলছে XY তলে 5 কেজি ভরেটা বস্তু আদিতে মূল বিন্দুতে স্থির অবস্থায় ছিল। যেখানে একটা বস্তু মূল বিন্দুতে স্থির অবস্থায় ছিল 5 কেজি, চিত্র অনুযায়ী বলের ক্রিয়ায় ত্বরণ প্রাপ্ত হলো। কত ত্বরণ প্রাপ্ত হয়েছে? এদিকে 10 নিউটন, তার মানে এটা কিন্তু লব্ধি বল, মাথায় রেখো। এই বরাবর যাচ্ছে মানে কি, এটা লব্ধি বল। টোটাল কয়টা বলের ক্রিয়ায়? 2টা বলের ক্রিয়ায়। দেখো এই হচ্ছে একটা বল, এদিকে ক্রিয়াশীল F2, এদিকে একটা বল F1। এই F1 আর F2 ক্রিয়াশীলে এই যে সামান্তরিকের কর্ণ বরাবর বস্তুটা যাচ্ছে, ত্বরণ যেই বরাবর ওইটাই কিন্তু লব্ধি বল। তাহলে লব্ধি বলটা কত? বস্তুর ভর 5 কেজি, তাহলে ত্বরণ হচ্ছে 10, তাহলে এখানে লব্ধি বল হচ্ছে F লব্ধি নেট বল সমান ভর ইনটু ত্বরণ। 5 কেজি, ত্বরণ হচ্ছে 10, তার মানে লব্ধি বল হচ্ছে 50 নিউটন। ওকে, এখানে লব্ধি বলটা কত? 50 নিউটন। আমাদেরকে বলছে F2 এর মান নির্ণয় করো, খেয়াল করো মান এবং দিক নির্ণয় করো। আমাদের এখানে F1 দেওয়া আছে 70, F2টা আমি জানি না, বাট আমি এটা জানি এদের যে লব্ধি সেই লব্ধিটা হচ্ছে 50। এই যে ত্বরণ দেওয়া মানে ত্বরণের সাথে ভর গুণ দিলেই লব্ধি বলটা চলে আসলো 50, এবং লব্ধিটা এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি কোণে যায়। আমার F2টা বের করতে হবে, আমি সেটা F2টা জানি না। কেমনে করবো এটা? আমি লম্বাংশ দিয়ে একদম পান্তা ভাতের মতো পক পক করে গিলে খেতে পারবো লম্বাংশ পদ্ধতি দিয়ে। খেয়াল করো, আমরা জানি লব্ধির এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, লব্ধি যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এখানে লব্ধি কত কোণ উৎপন্ন করছে? 53 ডিগ্রি। তাহলে লব্ধির এক্স অক্ষে উপাংশ কত হবে? আর
কস থিটা, এখানে লব্ধির মান আর দেওয়াই আছে কত 50 নিউটন, তাহলে 50 এক্স অক্ষের সাথে কত কোণ 53 ডিগ্রি, 50 কস 53, তাহলে এটা হবে 50 সাইন 53, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি, মানে এটা আর কস থিটা, ওটা হচ্ছে আর সাইন থিটা, লব্ধি। আমরা জানি লব্ধির উপাংশ হবে আলাদা আলাদা বলগুলোর উপাংশের সমষ্টির সমান। তাহলে 70 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি, যেই কোণ উৎপন্ন করে সেই কোণের কস, তাহলে 70 cos 90 প্লাস সব কোণ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। F2 এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে জানি না, এই কোণটা জানো, এই বিশাল কোণ জানো না, এটা ধরে নাও আলফা, আলফা কোণ উৎপন্ন করে, তাহলে F2 এক্স অক্ষে কি হবে cos আলফা, এটা থেকে হুবহু cos এর জায়গায় জাস্ট সাইন বসাই দিবা, 70 sin 90 প্লাস F2 sin আলফা। দেখো দুইটা অজানা সমীকরণে, সরি দুইটা সমীকরণ রাশি ও অজানা দুইটা F2 আর আলফা বের করতে পারবা না, সমাধান করে F2 এবং আলফা বের করতে হবে। এখান থেকে দেখো তো F2 cos আলফা সমান কত আসে, F2 cos আলফা সমান আসবে 50 cos 53 70 cos 90 মানে 0, এই পাশে নিলে 0, তো এটা হবে 30.09, আর এখানে F2 sin আলফা সমান আসবে 50 sin 53 70 sin 90 মানে 70 বিয়োগ, তো এটা আসবে -30.06। সমীকরণ দিলাম 1, সমীকরণ দিলাম 2, 1 আর 2 সমাধান করে তোমরা F2 এর মান বের করবা, আলফার মান বের করবা, শেষ। এটা লম্বাংশ দিয়ে করাই সবচেয়ে সহজ। অনেকে ভাবতে পারো ভাইয়া আমি লব্ধি দিয়ে করব, তাহলে কঠিন হবে। লব্ধি দিয়ে করলে কঠিন হবে, যে দুইটা ভেক্টরের লব্ধি দিয়ে করব, যে লব্ধির মানটা দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া নাই, খুব কঠিন হয়ে যাবে। করে দেখো, কারণ তুমি এই অ্যাঙ্গেলটা জানো না, এটা না জানলে খুব কঠিন হয়ে যাবে। এটা 53 ডিগ্রি, বাট এই অ্যাঙ্গেলটা কত, তোমার যদি এই পুরো অ্যাঙ্গেলটা জানতা তাহলে আবার কঠিন হইতো না। তুমি এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু জানো না, এই কারণে কঠিন হবে। সেখান থেকে F2 এবং আলফা বের করে দেখাই দিবা, এটা তোমাদের HW থাকলো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো আজকে আমরা লম্বাংশ উপপাদ্যে যা কিছু লাগবে সব শেষ করলাম। পিডিএফটা আমাদের ফিজিক্স ভাইয়া চ্যানেলের যখন ক্লাসটা আপলোড হবে রাতের মধ্যে, সেই ক্লাসের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা। যারা যারা সাইকেল 1 এখন এনরোল করানি ঝটপট এনরোল করো, পরবর্তী ক্লাসে আমরা নদী নৌকা টপিকটা পড়বো। ওকে, সো ক্লাসটা অবশ্যই যেখানে বুঝবা না সেখানে আবার দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আর ক্যালকুলেটরে একবার নিজে ট্রাই করো, খুব মজা পাবা। লম্বাংশ উপপাদ্যের টপিকটা শেষ। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বোর্ডের জন্য নদী নৌকা শুরু করব ইনশাল্লাহ। ওকে, সবাই সুস্থ থাকো, ভাইয়ার সাথে থেকো, ফিজিক্স ভাইয়ের সাথে থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে সাইকেল 1 বাসী আগামীকাল ক্লাস নাও হতে পারে, কারণ তোমাদের একটা এক্সাম নিব, সেই এক্সামের প্রিপারেশন নাও। কারণ আমরা এক্সাম শুক্রবার নিব, একটা মেগা এক্সাম লম্বাংশ পর্যন্ত। এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আগামীকালকের ক্লাসটি নাও হতে পারে, আমি জানিয়ে দিব। তাও মাথায় রেখো যে নাও হতে পারে, হইলেও জানিয়ে দিব, না হলেও জানিয়ে দিব আমি। ঠিক আছে, টাটা।